সম্মানিত দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মেট্রোসেম টু দ্য পয়েন্টে। আমি তারিকুল ইসলাম মাসুম। যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, শুভেচ্ছা সবাইকে, ভালো আছেন সেই প্রত্যাশা রেখে শুরু করছি আজকের আলোচনার বিষয় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি করা হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে। এ নিয়ে সোচ্চার বাংলাদেশ, বিভিন্ন জায়গায় সভা সমাবেশ মিছিল মিটিংও হচ্ছে। এসব বিষয়ে আলোচনা করব। আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ববি হাজ্জাজ, যিনি এনডিএম এর চেয়ারম্যান। আপনাকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শক, আমাদের সাথে আরও উপস্থিত আছেন দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক কামাল উদ্দিন সবুজ এবং তিনি জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। কাকে দিয়ে শুরু করব? ইচ্ছা ভাইকে দিয়ে শুরু করেন। কামাল উদ্দিন সবুজ, আপনার কাছ থেকে শুনতে চাই। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি নিয়ে সোচ্চার রাজপথে অনেকগুলো রাজনৈতিক দল, বিশেষ করে জাতীয় নাগরিক পার্টি, তারা সমাবেশও করছে বা মিছিলও করেছে। অন্যান্য রাজনৈতিক দলগুলো, বড় বড় রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এই বিষয়ে কোনো বক্তব্য কিন্তু আমরা এখনো প্রকাশ্যে পাইনি। আপনি বিষয়টি কেমন দেখেন? ধন্যবাদ। প্রথমে হচ্ছে যে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পরে আমরা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটা ভিন্ন অধ্যায়ে উপনীত হয়েছি। এটা আমরা সবাইকে স্বীকার করতেই হবে। এবং দেখেন, আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক দল যারা বিভিন্ন সময় ক্ষমতায় ছিল, আজকে 24-এর এই গণ অভ্যুত্থানের পর তাদের দলের নিষিদ্ধের দাবি উঠেছে। সেটা যৌক্তিক কি যৌক্তিক না সেটা অন্য আলোচনা, কিন্তু কথাটা হচ্ছে যে এই যে দাবি উঠেছে, দেখেন গত 15-16 বছরে তাদের যে শাসনামল ছিল, সেই শাসনামলে ওনারা রাজনৈতিক দল হিসাবে, এটা আমি মনে করি যে রাজনীতিবিদরা আরও ভালো বলতে পারবেন, রাজনৈতিক দল হিসেবে ওনারা আসলে বিহেভ করতে পারেননি, করেননি, এবং না করার কারণেই আজকে হয়তো এই অবস্থা তৈরি হয়েছে। দেখেন আপনি, তারা 15 বছর এদেশের যে গণতন্ত্রের যে বিষয়টা ছিল, টোটাল দেশটাকে একটা গণতন্ত্রহীনতার দিকে নিয়ে গেছে। তারা দেখেন 14, 2018 এবং 2024 এই তিনটে নির্বাচন তো কোনো নির্বাচনই হয়নি, অলমোস্ট একতরফাভাবে। এগুলো যদি আপনি রিগড ইলেকশন বলেন, সেটাও না। আসলে আমার কাছে মনে হয় যেগুলো কোনো নির্বাচনই না। তো এই ধরনের একটা নির্বাচন যখন কোনো রাজনৈতিক দল করে, রাষ্ট্রকে ব্যবহার করে, রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানকে ব্যবহার করে, তখন সেটা তো রাজনৈতিক বিহেভিয়ার হতে পারে। এটা 2009-এর পরে থেকে আপনি যদি কর্মকাণ্ডগুলি দেখেন, কাজে তাদের যে গুম খুন, এক্সট্রা জুডিশিয়াল কিলিং, গণমাধ্যমের উপর তাদের যে বিভিন্ন ধরনের আক্রমণ থেকে শুরু করে নানাভাবে মানুষের বাক স্বাধীনতা এবং অর্থনীতির ক্ষেত্রে দেখেন একটা নৈরাজ্যের অবস্থা তৈরি করেছিল, যে ব্যাংক থেকে লুট থেকে শুরু করে সেগুলি অনেক রিপোর্ট, অনেক কাহিনী এখন বের হচ্ছে, মিডিয়াতেও আসছে, হয়তো সব কিছু এখনও আসে নাই। এই যে একটা অবস্থা আওয়ামী লীগের মতো দল করলো, সেই কারণেই এই গ্রাউন্ডটা তৈরি হয়েছে বলে আমার ধারণা। তো এখন আমরা দেখলাম কি এর আগে একবার কিন্তু নিষিদ্ধের কথা উঠেছিল, গত কিছুদিন ধরে এই দাবিটা অত্যন্ত জোরালো হয়েছে। এবং বাংলাদেশের এখন সর্ববৃহৎ দল যদি বিএনপি আমরা মনে করি এই মুহূর্তে, তো বিএনপি যদি বিএনপিও কিন্তু দেখেন, তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছেন যে আমাদের মধ্যে তর্ক বিতর্ক থাকবে, নানা বিষয়ে আলোচনা হবে, সমালোচনা হবে, কিন্তু ফেসিবাদের বিরুদ্ধে ঐক্যের ব্যাপারে এখানে কোনো আপোষ নেই। তো এটা নিশ্চয়ই আওয়ামী লীগকে উনি মিন করেছেন। তো সেখানে কিন্তু আবার একই কথা বলছে, মানে এটা উনি বুঝাতে চাচ্ছেন, যেটা আমার কাছে মনে হয় যে শেখ হাসিনা বিরোধী যেই রাজনৈতিক দলগুলি ছিল, যে স্টেক হোল্ডারগুলি ছিল, যারা এই আন্দোলন করে এই জুলাই আগস্ট অভ্যুত্থানকে সফল করেছে, তাদের মধ্যে এখন তো নানা ধরনের দূরত্ব দেখা যাচ্ছে, সংস্কারের প্রশ্নে, নির্বাচনের প্রশ্নে, আপনার অন্যান্য অনেক রাজনৈতিক বিষয়ে আপনার কি বলে এইসব আলোচনা সমালোচনা হচ্ছে। সেই জায়গার মধ্যে তারেক সাহেব হয়তো বলছেন যে সেখানে আমাদের আলোচনা হতে পারে, তো আমরা আবার বসবো, আমরা আলোচনা করব, কিন্তু ফেসিস্টদের ব্যাপারে আমরা আমাদের ঐক্য আছে। আবার ছাত্ররা একদম সরাসরি নিষিদ্ধের দাবি করেছে এবং তাদের নিবন্ধন বাতিল করেছে, এবং আপনি দেখেন তারা অলরেডি ঘোষণা করেছে তারা লাগাতার কর্মসূচি পালন করবে। এবং এর মধ্যে গতকালকেও আপনি দেখেছেন যে শাহবাগে জুলাই আহতদের প্রোগ্রাম হয়েছে, আবার এনসিএম জাতীয় নাগরিক পার্টিরও প্রোগ্রাম হয়েছে, আরও হয়তো হবে, অন্যান্য দল থেকে হয়েছে, জামাত থেকে হয়েছে। তো কাজে এবং আওয়ামী লীগ কিন্তু এই মুহূর্তে মাঠে নাই, তাদের নেতারা
বেশিরভাগ প্রথম সারির নেতারা পালিয়ে গেছে অনেকেই, আবার কিছু কিছু জেলে আছে। তাদের সমর্থকরা আছে হয়তো, মানে এখন হয়তো তারা খুব নীরবেই সম্ভবত প্রত্যক্ষ করছে, কিন্তু তাদের সাপোর্ট কিন্তু কিছু একটা আছে। এটা কত পার্সেন্ট সেটা আমরা হয়তো জানি না, কমে গেছে অনেক। কিন্তু আজকে বাংলাদেশের এটা এমনটি হওয়ার কথা ছিল না, কিন্তু হয়েছে। এটা তাদের কৃতকর্মের জন্য হয়েছে। এবং আমি মনে করি আওয়ামী লীগ নিজেই নিজেকে নিষিদ্ধের দাবি তোলার জন্য এই কর্মকাণ্ডগুলি করেছে। আপনাকে ধন্যবাদ। ববি আজ্জাজ, আপনি একটা রাজনৈতিক দলের প্রধান, আপনার একটা রাজনৈতিক দল নিষিদ্ধের দাবি উঠেছে, এই বিষয়ে আপনার মন্তব্য? আপনাকে অসংখ্য ধন্যবাদ, সাথে সবাইকে সালাম এবং শুভেচ্ছা। প্রথমত, আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি অফিশিয়ালি প্রথম আমার দল থেকে উঠেছে এবং সেপ্টেম্বর মাসে এবং অক্টোবর মাসে আমরা মহামান্য হাইকোর্টে এবং আইসিটি ট্রাইব্যুনালে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি জানিয়ে মামলা দায়ের করি। সো অফিশিয়ালি মামলা দায়ের এই পর্যন্ত লিগালি আমাদের পক্ষ থেকে, মানে আমার দলের পক্ষ থেকে আছে। আজকেও আমার দলের কর্মসূচি ছিল আপনার হরতাল এন্ড গণসমাবেশ এই আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষণার আলোকে। এবং এটার কারণটা যেটা আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের যে প্রচলিত আইন আছে, প্রথমত সেই আইনের আওতায় পরিষ্কারভাবে সাংগঠনিকভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ সংগঠন ডিক্লেয়ার করা যায় এবং করা উচিত। গত 15.5 বছর যখন তারা ক্ষমতায় ছিলেন, তারা তাদের পার্টিতে কি করেছেন এটা আমার বড় মাথা ব্যথা না। বড় মাথা ব্যথা হলো যে এই পার্টি অর্গানাইজেশনটাকে ব্যবহার করে বাংলাদেশের গণতান্ত্রিক পুরো অবকাঠামোকে তারা বিলুপ্ত করতে চেষ্টা করেছেন। বাংলাদেশের জনগণের কাছ থেকে তাদের ভোটের অধিকার তো কেড়ে নিয়েছেনই, একই সাথে প্রত্যেকটা ইনস্টিটিউশন, সেটা আপনি আমাদের জুডিশিয়াল সিস্টেম বলেন, পুলিশ স্ট্রাকচার বলেন, ইভেন কি বিশ্ববিদ্যালয়গুলো বলেন না কেন, প্রত্যেকটা ইনস্টিটিউশনকে এত খারাপভাবে তারা করাপ্ট করেছেন যে এখন আমরা হিমশিম খাচ্ছি প্রত্যেকটা ইনস্টিটিউশনকে আবার সবল করতে। মানে আইন প্রশাসন এখনো বা আইন শৃঙ্খলা বাহিনী এখনো 7 মাস 8 মাস হয়ে যাচ্ছে, এখনো আশপাশ দিয়েও কার্যকরিতার কাছে আমরা নিতে পারিনি এবং আগামীতে কতদিন লাগবে নিতে সেটাও আমরা জানি না। জুডিশিয়ারি নিয়ে এই যে 2 দিন আগে, বোধহয় 2 দিন না 3-4 দিন আগে হয়তো একজন আপনার হাইকোর্ট জাস্টিসকে অপসারণ করা হলো এবং এখানে আরও লম্বা তালিকা আছে। যে কোনো জায়গায় আপনারা তাকাবেন, আওয়ামী লীগ এই পার্টিটা যেই স্ট্রাকচারটা আছে সেই স্ট্রাকচারের মাধ্যমে প্রত্যেকটা ইনস্টিটিউশন নষ্ট করেছে, মানুষের ভোটাধিকার নষ্ট করেছে এবং তারা এই যে একটা বিশ্বাস ছড়াতে চেষ্টা করেছে, যেটা ফ্যাসিজমের যে বিশ্বাস সেটার সাথে আমরা খুব শক্ত আইডেন্টিফিকেশন বা সিমিলারিটি পাই। সো একটা নন ডেমোক্রেটিক, একটা ফ্যাসিস্ট ধরনের আইডিওলজি তারা প্রচার করতে চেষ্টা করেছে 15.5 বছর ধরে এবং অনেক জায়গায় পৌঁছেও দিয়েছিল। এটা নিয়ে আপনাদের শোতে বা সব জায়গায় আমরা বহুত আলোচনা করেছি। এই সব কিছু মিলিয়ে যদি আমরা বড় দাগে তাকাই, একই সাথে কি কর্মকাণ্ডগুলো করেছে, সেই আবরার ফাহাদ হত্যা থেকে শুরু করে বহুত হত্যাকাণ্ড আছে যেগুলো পরিষ্কারভাবে জনসম্মুখে তারা অর্গানাইজেশন হিসেবে, কোনো ব্যক্তি হিসেবে না কিন্তু, মানে এই অর্গানাইজেশনের নেতা হিসেবে না, অর্গানাইজেশন হিসেবে বিশ্বজিৎ হত্যাকাণ্ড সবকিছু অর্গানাইজেশন হিসেবে তারা ঘটিয়েছে। এই সবের আলোকে যখন তাকাই তখন পরিষ্কার টেররিস্ট অর্গানাইজেশনের ডেফিনেশনে বাংলাদেশের প্রচলিত আইনে আওয়ামী লীগ একটা টেররিস্ট অর্গানাইজেশন এবং সেই হিসাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ দাবি করাটা তো আমাদের অধিকার আছেই। প্লাস আইনের সামনে যদি আসলে অবজেক্টিভলি দেখা হয় তাহলে আওয়ামী লীগকে একটা অর্গানাইজেশন হিসেবে নিষিদ্ধ করা ছাড়া আর কোনো উপায় নাই। এবং যেই মুহূর্তে এটা নিষিদ্ধ করা হবে তখন অটোমেটিক্যালি এটা যেহেতু নিষিদ্ধ অর্গানাইজেশন, তাদের আরপিওর আন্ডারে তাদের নিবন্ধন বাতিল হয়ে যাবে। সো ওই হিসাবে বাংলাদেশের প্রচলিত আইনে করা যে এখন যে দাবিটা উঠেছে সেটা হলো তাদেরকে নিষিদ্ধ করা। আপনার প্রচলিত আইনে করেন, প্রজ্ঞাপন জারি করে করেন, যেটা করে চিফ প্রসিকিউটর এই বিষয়ে একটা কথা বলেছেন, তিনি রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার না রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার তো মামলা, রাজনৈতিক সিদ্ধান্ত ব্যাপার হতো যদি রাজনৈতিক সরকার হতো, অন্তর্বর্তীকালীন সরকার, এবং তারা যদি রাজনৈতিক সিদ্ধান্তও নিতে চায়। কারণ একটা কথা, এই যে আমার ভাই বলেছেন ওনার আলোচনার সময় যে জুলাই আন্দোলনে যারা বড় পদক্ষেপ রেখেছেন, ভাই আমরা সবাই মাঠে ছিলাম, আমরা সবাই গুলি খেয়েছি, তো আমরা সবাই যদি এক দাগে বলি, যারা জুলাই আন্দোলন বাস্তবায়নে কাজ করেছে তারা সবাই যদি এক দাগে বলে যে এই অর্গানাইজেশনটাকে নিষিদ্ধ ঘোষণা করা উচিত, তাহলে একটা দাবি যদি আপনি জুলাই আন্দোলনে ধরতে পারেন তাহলে এটা এই দাবি যে এই অর্গানাইজেশনকে নিষিদ্ধ ঘোষণা করা উচিত। এবং যদি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়ে প্রথম থেকেই বলছেন যে জুলাই আন্দোলনের ম্যান্ডেটে তারা বসেছে, এটা তোমরা পরিষ্কার করেন জুলাই আন্দোলনের ম্যান্ডেট মানে কি বা কিভাবে, বাট ওনারা এটা এতটুকু পরিষ্কার বারবার করে করেছেন যে জুলাই আন্দোলনের ম্যান্ডেটে ওনারা বসেছেন। যদি জুলাই আন্দোলনের ম্যান্ডেটে বসে থাকেন এবং জুলাই আন্দোলনে যারা যারা পরিষ্কারভাবে সম্মুখে
অংশগ্রহণ করেছেন তারা সবাই যখন বলে নিষিদ্ধর দাবি জানায় এবং প্রচলিত জাতীয় আইনেও এটা ইজিলি করা যায় কি এটা ডিমান্ড, আইনের ডিমান্ড, প্রিন্সিপালের ডিমান্ড, তাহলে আপনি করছেন না কেন? এটা হলো বড় প্রশ্ন। এখন এই প্রশ্নের উত্তর এখন বা সামনে যে অন্তর্বর্তীকালীন সরকারকে দিতে হবে। বাট প্রসেসটা মুশকিল না, প্রসেসটা সোজা, এবং এটা রিলেটেড কিন্তু এখন মানে এটা না দেবার কারণে অনেক জায়গায় অনেক প্রশ্ন উঠছে। এই যে এনসিপির নেতারা তারা অনেক ধরনের বক্তব্য গত কয়েকদিন ধরে রাখছেন। একজন এক ধরনের বক্তব্য রাখলেন একটা ইনস্টিটিউশনের প্রধান সম্বন্ধে, আরেকজন আরেক ধরনের বক্তব্য রাখলেন যে এটা হয়তো এরকম ছিল না, আরেকজন বক্তব্য রাখলেন যে এই দুজনের মধ্যে কে সত্যি আমরা জানি না। মানে এই যে এই ধরনের একটা ধোঁয়াশা সৃষ্টি হচ্ছে, জনমনে অনেক ধরনের আশঙ্কা সৃষ্টি হচ্ছে বড় বড় ইনস্টিটিউশন নিয়ে, এগুলো তো পরিষ্কার করা অন্তর্বর্তীকালীন সরকার একটা বড় দায়িত্ব। এই সবগুলোর সমস্যার একটা পরিষ্কার সমাধান প্রধান উপদেষ্টার বক্তব্যের বিরুদ্ধেও কিন্তু কথা বলেছেন। জি জি, আমি বলছি সবগুলো সমস্যার একটা পরিষ্কার সমাধান হলো যে আপনার রাজনৈতিক সিদ্ধান্তও নিয়েন না ভাই, আপনারা আইনের কাছে দিয়ে দেন। এবং বাংলাদেশের এগেন আবার পরিষ্কার করছি, কিন্তু যার জন্য আমি মামলা করেছি, জেনে শুনেই মামলা করেছি যে প্রচলিত আইনে যদি অবজেক্টিভলি তাকানো হয় তাহলে কোনো উপায় নাই আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা ছাড়া। ওকে, ধন্যবাদ। কামালউদ্দিন সুবজ, সংস্কার মানে একই সাথে সংস্কার, একই সাথে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া। সংস্কার কমিশনগুলো রিপোর্ট দিয়েছে, আবার ঐকমত্য কমিশন হয়েছে, সেখানে রাজনৈতিক দলগুলো মতামত দিয়েছে, বিএনপির পক্ষ থেকে এবং নাগরিক পার্টির পক্ষ থেকে অন্যান্য রাজনৈতিক দলগুলো দিয়েছে। সংস্কার কমিশন এবং সংস্কার এগিয়ে নেওয়া এবং এই সংস্কারকে বাস্তবায়ন করতে হলে তো একটা স্থিতিশীল সরকার, আমি বলছি না যে অন্তর্বর্তীকালীন সরকারই করতে পারবে বা নির্বাচিত সরকার করতে পারবে, এমন না, সেই সংস্কারের দিকে যাওয়ার জন্য আমাদের এগিয়ে চলা কত দূর? না দেখুন, গত কয়েক মাস আমরা 6-7 মাস আমরা এই জিনিসগুলি লক্ষ্য করছি যে রাজনৈতিক দলগুলির মধ্যে আপনার সংস্কার, নির্বাচন এবং অন্যান্য অনেক বিষয়ে নানা ধরনের আপনার দূরত্ব তৈরি হয়েছে। আওয়ামী লীগ তো নাই এখন তো, এবং এই দূরত্ব দেখেন একটা জিনিস হচ্ছে যে সবচেয়ে বড় পার্টি হচ্ছে বিএনপি প্রায় প্রতিদিনই দ্রুত নির্বাচনের পক্ষে মত দিচ্ছে দীর্ঘদিন ধরে, এবং বিএনপি মনে করে যে যত দ্রুত নির্বাচনটা হয়, এখন একটা প্রধান উপদেষ্টা ডিসেম্বর এবং না হলে জুন জুলাই এরকম একটা ডেডলাইনের কথা বলা হচ্ছে যে কম সংস্কার হলে আগে নির্বাচন হবে, একটু বেশি সংস্কার হলে একটু পরে। আসলে এই সব কিছুই আমার কাছে একটু বেগ মনে হয়। বেগ এই কারণে যে সংস্কারের যে সুপারিশগুলি এসেছে এগুলোতে আমরা যতটুকু দেখেছি, এই সংস্কারগুলি এর কতগুলি বাস্তবায়ন করা সম্ভব হবে এই সরকার ক্ষমতা থাকাকালীন সময়ে এটা খুব বলা মুশকিল। এই কারণে যে এইগুলোর মধ্যে তো সব সংস্কারের ব্যাপারে সবাই ঐক্যমতেও পৌঁছে না। এখন সবসময় বলা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে হবে, এটা প্রফেসর ডক্টর ইউনূস সাহেবও বলেছেন, রাজনৈতিক দলগুলোও কিন্তু বলছেন, কিন্তু আমরা এদের মধ্যে আবার নানা ধরনের মতভেদও দেখছি। তো কাজে একটা জায়গায় তো যেতে হবে যে এই ন্যূনতম এই সংস্কারগুলির ব্যাপারে আমরা একমত, যে সংস্কারগুলি করলে একটা দ্রুততম সময়ের মধ্যে একটা লজিক্যাল টাইম ফ্রেমের মধ্যে একটা জাতীয় নির্বাচন হবে এবং সেই জায়গায় যেতে হবে। তো কাজে তর্ক বিতর্ক তো থাকবে, কিন্তু এই জিনিসটাকে গুছিয়ে নিয়ে সামনে আমরা ঐক্যমত মানে যে পরিষদ যেটা হয়েছে তাদের কাছে অনেকে জমা দিয়েছে, তারা আজকে বিএনপি দিয়েছে সম্ভবত। তো এই যে, এবং তারা কিন্তু সব বিষয়ে একমত না, অনেক ব্যাপারে তাদের দ্বিমত আছে, সংবিধানের ব্যাপারে তাদের দ্বিমত আছে, তাদের অন্যান্য অনেক বিষয়ে দ্বিমত আছে, আবার জামাত সহ আবার ছাত্রদের আবার কিন্তু ভিন্ন অনেক মত আছে। তাহলে এই জায়গাগুলো কি কিন্তু পরিষ্কার করা দরকার। একটা বিষয় হচ্ছে যে যারা জুলাইয়ে 2024 জুলাই আগস্টের বিপ্লবের স্টেক হোল্ডার, যারা ওইখানকে সবাই দাবিদার কম বেশি, তাদের মধ্যে যদি কোনো ধরনের নির্বাচন প্রশ্নে সংস্কার তর্ক বিতর্ক থাকবে, কোনো বড় ধরনের কিন্তু যদি নির্বাচন প্রশ্নে এবং প্রশ্নে যদি ঝামেলা হয়, সেই ঝামেলা পতিত সরকারের লোকরাই কিন্তু ভোগ করবে, এবং তারাই ভোগ করবে। যখন যে একটু আগে আপনি যে প্রশ্নটা আমাদেরকে করেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি, তাদের তো লোকজন বাংলাদেশে আছে, সমর্থক আছে, তাদের লোকজনও আছে, তারা তো কোনো না কোনো আজকে যেসব বিভিন্ন আন্দোলন হচ্ছে, আপনারা এটাও জানেন যে বিভিন্ন আন্দোলনে কিন্তু তারা ঢুকে পড়ছে, কিন্তু এই কথা কিন্তু গোয়েন্দা সংস্থার কাছেও আছে, কিন্তু আন্দোলনটা করছে হয়তো দেখা যাচ্ছে যে
এনসিপির একটা আন্দোলন হচ্ছে, বা জুলাই বিপ্লবের পক্ষের কোনো শক্তির আন্দোলন হচ্ছে, এসব আন্দোলনে কিন্তু আওয়ামী লীগ সরকারের সমর্থকরা ঢুকে পড়ছে এই কারণে তারা ওখান থেকে নানা ধরনের ঝামেলা পাকিয়ে এক ধরনের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ক্রিয়েট করে তারা তাদের এই ফায়দাটা নেওয়া, তারা যেই সুযোগটাই পাবে। এই জন্যই আমি বারবার বলি যে যারা মনে করে, দেখেন গত 15-16 বছর এদেশের প্রত্যেকটা মানুষ কিন্তু সাফার করেছে কোনো না কোনোভাবে, রাজনীতিবিদরা তো করেছেই, গণমাধ্যম কর্মীরাও করেছে, সবাই করেছে। আজকে যে সুযোগ তৈরি হয়েছে, এই সুযোগ যদি রাজনীতিবিদদের কারণে বা অন্য কারো কারণে যদি নষ্ট হয়, বাংলাদেশে আবার কবে এই সুযোগ তৈরি হবে এবং বাংলাদেশ কোন জায়গায় যাবে, এটা খুবই খুবই ঝুঁকির কারণ। কিন্তু আপনার একটা সবচেয়ে আমাদের আরও মানে ভয়ের কারণ হচ্ছে যে আমরা জানি যে এটা বলতে এখন কোনো বাধা নেই, আমরা বলি। যেমন দেখুন আজকে সাবেক প্রধানমন্ত্রী কিন্তু ভারতে আশ্রয় নিয়েছে এবং সেই দেশটি কিন্তু বাংলাদেশের সঙ্গে কিন্তু একটা বৈরী আচরণ করছে। আমার সঙ্গে যিনি উনি নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন এবং রাজনীতিবিদরা বলেনও, এই যে ওনারা কিন্তু বাংলাদেশের বন্ধু হিসাবে ওনারা বলেন যে স্বাধীনতা যুদ্ধে ওনারা আমাদেরকে সহযোগিতা করেছেন, ফাইন, কিন্তু এর পরবর্তীতে বাংলাদেশের 53 বছরে ওনারা কখনোই খুব বেশি প্রমাণ করতে পারেন না যে ওনারা বাংলাদেশের বন্ধু, বাংলাদেশের জনগণের পক্ষে দাঁড়িয়েছেন। এই যে একটা, এবং বাংলাদেশের মানুষও কিন্তু ওনাদেরকে এখন বিশ্বাস করেন না, এবং সেই জায়গায় উনি আশ্রয় নিয়েছেন। আওয়ামী লীগ এবং ভারত সমর্থক হয়ে গেছে। এটা তো বাংলাদেশের একটা স্বাধীন সার্বভৌম দেশ হওয়া উচিত না। অন্তত আওয়ামী লীগ যেভাবে নিজেকে দাবি করে যে তারা স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছে, সেই দল কেন এই অবস্থা হবে? বাংলাদেশের মাটি ও মানুষের মধ্যে তাদের রাজনীতি করতে হবে। আপনার ভিন্নতা থাকবে, এখানে অনেক দল থাকবে, পদ থাকবে, মত থাকবে, কিন্তু আপনি যদি এটা একদম সবাই বিশ্বাস করে যে বাংলাদেশ আওয়ামী লীগ মনে হয় একটু ভারতেরই একটা অনুগত একটা দল। তো সেই ধরনের এবং এমন একটি দেশের, যেই দেশ বাংলাদেশের বিপক্ষে অবস্থান নেয়, নদীর প্রশ্নে বলেন, অন্যান্য সীমান্তের প্রশ্নে বলেন, সব প্রশ্নে, তাহলে এবং দেখেন গত সচরাচর তারা মিডিয়াতে কী অপপ্রচারগুলি করছে, সেই হিসেবে কিন্তু আমরা মিডিয়া কিন্তু উত্তর দিচ্ছি না। কিন্তু আমি বারবারই বলছি যে তাহলে ওই জায়গায় যাওয়া উচিত। যারা এখন আমার সঙ্গে একজন রাজনীতিবিদ আছেন এখানে, সব রাজনৈতিক দলের নেতা যারা আছেন নেতৃত্ব, তাদের কিন্তু এই সুযোগটা হাতছাড়া করা মোটেই উচিত হবেন না, এবং সংশ্লিষ্ট নিয়ে, এবং তাদের মধ্যে যতই নিজের স্বার্থ হতে থাকতে পারে, দলীয় স্বার্থ হতে থাকতে পারে, দেশটাকে প্রাধান্য দেওয়া উচিত এবং সেই জায়গায় তাদেরকে সংস্কার নির্বাচন এবং এখন কামাল উদ্দিন সবুজ বিষয় বললেন। জি, দেখেন সংস্কার নির্বাচন নিয়ে সবচেয়ে প্রথম বিষয়টা হলো যে একটা ভুল ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হয়েছে এবং মোটামুটি অনেক জায়গায় স্পেশালি শহুরে সমাজের ভেতরে খুব শক্তভাবে ছড়িয়ে গেছে যে সংস্কার এবং নির্বাচন এক নম্বর হলো যে দুটো সাংঘর্ষিক, দুটো একসাথে হতে পারে না, এবং আরেকটা হলো যে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যাওয়ার জন্য লাফালাফি করছে। এই দুটো পুরোপুরি মিথ্যা ন্যারেটিভ খুব শক্তভাবে ছড়িয়ে গেছে, এবং ছড়াতে সক্ষম কেন হয়েছে, এখানে কে কে সহযোগিতা করেছে, এগুলো নিয়ে হয়তো অনেক আলোচনা হতেই পারে, গিভেন যে গত 15.5 বছর সব ধরনের মিডিয়া, মানে সেটা ইলেকট্রনিক মিডিয়া বলেন, সোশ্যাল মিডিয়া বলেন, সব ধরনের মিডিয়াতে কিভাবে একটা আধিপত্য তৈরি করে রেখেছিল এর আগের সরকার, এবং একই সাথে যে এখন যেইভাবে যারা যেটা চাচ্ছে তারা, বা অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যাদের হয়তো সম্পৃক্ততা বা সম্পর্ক আরও বেশি গাঢ়, তারা কি চাচ্ছে এবং তারা ওই জিনিসগুলো কিভাবে বলতে চাচ্ছে সেগুলোর কিছু প্রতিফলন আছে। তবে এই দুটো ন্যারেটিভ আগে একটু ছোট্ট করে ক্লিয়ার করে নিই। একটা হলো যে রিফর্ম কন্টিনিউয়াস প্রসেস, এটার সাথে নির্বাচনের কোনো ধরনের কোনো সম্পর্ক নাই, এবং আমাদের সবারই জাতিগতভাবে আমাদের সবারই অনেক প্রত্যাশা আছে যে আমাদের দেশের অনেক ধরনের রিফর্মস দরকার। পুলিশ প্রশাসন থেকে শুরু করে সব জায়গায়, নির্বাচন কমিশন যেখানেই বলেন, অনেক ধরনের রিফর্মস দরকার, এবং সেই রিফর্মসগুলো আসতে বাধ্য বা আসাটা অত্যন্ত প্রয়োজন, এবং সেটা ধারাবাহিকভাবে যেন আসতে থাকে সেটা আমরা সবাই দেখতে চাই। এটার সাথে নির্বাচনের সম্পর্ক নেই, নির্বাচনের সময় মতো হয়ে যেতে পারে। দ্বিতীয় যেটা আসেন যে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসার জন্য পাগল হয়ে যাচ্ছে। কোনো রাজনৈতিক দল পাগল হতে পারে, সেটা নিয়ে আমি কোনো বিশ্লেষণ করতে যাব না, আমি ইন জেনারেল এই প্রিন্সিপালটার কথা বলছি। রাজনৈতিক দলগুলো যখন নির্বাচন চায়, তারা ক্ষমতায় আসার জন্য পাগল হয়ে নির্বাচন চায় না, তারা সরকার পরিচালনা যেন সঠিকভাবে হয় এবং জনগণের আসল ইচ্ছার যেন বাস্তবায়ন হয়, এই কারণে নির্বাচন চায়। আমি প্রচুর আলোচনা দেখছি, মানে আমাদের এই যে নতুন তরুণদের দল এনসিপির মধ্যে থেকে, এবং
এটার মাধ্যমে প্রভাবিত হয়ে বা অন্য কোনোভাবে প্রভাবিত হয়ে শহুরে সমাজের অনেকের ভেতরেই যে কেন নির্বাচন হবে, এই সরকার 5 বছর থাকবে, এই সরকারকে সবকিছু করে যেতে দেন। দেখেন এই সরকার 5 বছর থাকবে বা 10 বছর থাকবে, এটা আসলে গণতন্ত্র বিরোধী চিন্তা। এটা হলো প্রথম। এটা রাজতন্ত্র কেন্দ্রিক চিন্তা। তো আপনি যদি রাজতন্ত্রে বিশ্বাস করেন তাহলে রাজতন্ত্র নিয়ে বলতেই পারেন যে আমি এই রাজার শাসন চাই, আগের হাসিনা রাজাকে পছন্দ করতাম না, সেটা ভিন্ন আলোচনা, সেটি করতেই পারেন। আমরা রাজতন্ত্র চাই না, গণতন্ত্র চাই, কারণ ঐতিহাসিকভাবে স্পেশালি গত 200-250 বছর আমরা পরিষ্কার দেখেছি যে একমাত্র গণতন্ত্রের মাধ্যমেই একটা দেশের বা একটা জনগণের সবচেয়ে বেশি সেবা নিশ্চিত করা সম্ভব এবং দেশের জাতির উন্নয়ন সবচেয়ে ভালোভাবে টেকসইভাবে করা সম্ভব। এই কারণে আমরা গণতন্ত্রে বিশ্বাসী। তো এখন রাজনৈতিক দলগুলো যখন চায় নির্বাচন, তারা এই গণতন্ত্রে যেতে চায় এবং গণতন্ত্রে যাওয়ার মানে কি, মানে জনগণ যেটা চায় সেটা পরিষ্কার করে সেটা বাস্তবায়ন করা। তো এখন যে সরকার আছে এটা জনগণের ভোটে আসেনি। জনগণ যেটা চায়, জনগণ যাকে ভোট দিবে সে আসবে। সেটা যদি আমার দল হয় আমার দল আসবে, এনডিএম আসবে, অন্য কোনো দল হলে সেই দল আসবে। কিন্তু জনগণ চাইলেই আসবে, জনগণ চাওয়া ছাড়া কিন্তু আসতে পারবে না। সো আপনি যখনই বলবেন যে নির্বাচন বন্ধ করেন, একে চাই, তখন কিন্তু আপনি বলছেন যে জনগণ কি চায় আমি এটা চাই না, এটা বন্ধ করেন। কেউ যদি বলে যে বিএনপি আসবে ক্ষমতায়, সো বিএনপিকে চাই না, আপনার এর আগের পয়েন্টটা মিস করে কথা বললে হবে না। এর আগের পয়েন্টটা হলো যে জনগণ ভোট দিলেই বিএনপি আসবে, জনগণ ভোট দিলেই এনডিএম আসবে। সো জনগণ ভোট কেন দেবে? জনগণ যদি আপনার কথায় বিশ্বাসী থাকে যে এই দলকে চাই না, তাহলে ওই দলকে কেন ভোট দিবে ভাই জনগণ? আর জনগণ যদি ওই দলকে ভোট দিতে চায়, তাহলে হঠাৎ করে হাসিনার মতো আপনাকে নতুন করে মাতব্বর কে বানাইলো যে আপনি জনগণের কথা শুনতে চান না, আপনার কথা শুনে আমার কাজ করতে হবে? এগেন আমি আপনাকে এটাও বলছি যে ভাই আমার দল এনডিএম, আমার দলের এই মুহূর্তে ওই অবস্থান নেই, এটলিস্ট আমি চাই ভাই সামনে যে অবস্থান হোক, বাট এই মুহূর্তে যদি নির্বাচন হয় ওই অবস্থান নেই যে সরকার গঠন আমার দল করবে, এই অবস্থান আমার নেই ভাই। এবং শুধু আমার না, অনেক দলেরই এই অবস্থান নেই, এটা আমরা এই মুহূর্তে চিন্তা করছি। কিন্তু এখানে ভুলে যাবেন না যে 2001-এর পর থেকে, মানে বা আপনি যদি বড় থেকে বলেন 2009ও বলতে চান, আচ্ছা ঠিক আছে, 2009-এর পর থেকে 16 বছর বাংলাদেশে কোনো নির্বাচন হয়নি। এটা আপনি স্থানীয় নির্বাচন বলেন, বারবার স্থানীয় নির্বাচনে আমার দলের অনেকে অংশগ্রহণ করেছে, আমরা রাস্তাঘাট মানে ইউনিয়ন পর্যায়ে কি হয়েছে স্থানীয় নির্বাচন সব দেখেই বলছি। এবং জাতীয় নির্বাচন তো ভাইও পরিষ্কার করলে আমরা সবাই জানি হয়নি। সো 16-17 বছর যেই দেশে কোনো নির্বাচন হয়নি, সেই দেশে আসলে জনগণ কাকে চায়, ভোটের ক্ষমতাটা পেলে কাকে ভোট দিবে, এটা কিন্তু এখনো কেউ জানে না। এবং গত 7 মাস সবচেয়ে বেশি টেলিভিশন কভারেজ কোন দল পেয়েছে? এনসিপি পেয়েছে। সো তাহলে সবচেয়ে বেশি টেলিভিশন কভারেজ যদি এনসিপি পেয়ে থাকে এবং এনসিপি যদি দায়িত্ব নিতে চায় এবং জনগণ যদি বিএনপিকে পছন্দ না করে বা আমাকে পছন্দ না করে বা জামাতকে পছন্দ না করে, তাহলে এনসিপিকে ভোট দেবে। তাহলে এনসিপি তো আরো বেশি ভোট পাবার কথা, তারা তো ভীত কেন? পয়েন্টটা কিন্তু আসলে কোন দল কি এটা না, পয়েন্টটা হলো যে জনগণের কাছে নিয়ে আসতে চলে, মানে ক্ষমতা আপনি যদি আসলেই ভালো চান দেশের, তাহলে আপনি কোন ভাবে ভালো বিশ্বাস করেন? জনগণের হাতে ক্ষমতা গেলে যদি ভালো বিশ্বাস করেন, তাহলে নির্বাচন দিতে হবে, জনগণের হাতে তুলে দিতে হবে। জনগণ নির্বাচন দিয়ে যে সরকার নিয়ে আসবে, সেই সরকারকে জনগণই ম্যান্ডেট দেবে কোন রিফর্মসগুলো দরকার, কোন রিফর্মসগুলো করা উচিত। কিন্তু আমরা বিভিন্ন স্টেক হোল্ডারদের অ্যাটিটিউডে বুঝতে পারছি যে আমি ক্ষমতায় যেতে চাই, সেজন্য আমার সময় মতো নির্বাচনটা হোক। অন্তত পাবলিকের আলোচনায় যা বুঝি, কেউ বলছেন দেরি হোক, দেরি হলে কার জন্য সুবিধা, কেউ বলছেন কাছাকাছি হোক, কার জন্য কার সুবিধা। দেখেন এখানে একটা বিষয় আছে, আপনি যার কাছেই যান সে কিছু দূর তো তার জন্য কি সুবিধা এটা চাইবে, তার জন্য কি সুবিধা এটা চাইবে। এখন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, সত্যি কথা, আমার দলীয় অবস্থান থেকে যদি কোনটা সুবিধা, দেরিতে নির্বাচন আমার জন্য সুবিধা। দেরিতে নির্বাচন আমার জন্য কেন সুবিধা? কারণ যত দেরি হবে তত বেশি আমি প্রচারণা করার সুযোগ পাবো। এবং যেই মুহূর্তে নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে যাবে, অনেক ধরনের প্রচার আমাদের দেশে আইনগতভাবে নিষিদ্ধ হয়ে যাবে। সব জায়গায় আমি পোস্টার লাগাতে পারবো না, সব জায়গায় আমি মাইকিং করতে পারবো না, সব জায়গায় আমি সব ধরনের অনুষ্ঠান করতে পারবো না। সো আমার দলের স্পেসিফিক নিড হিসেবে আমি বলবো যে আমার তো ভাই দেরিতে নির্বাচন চাই। কিন্তু আমরা 10 বছর ধরে গণ আন্দোলন, এত কিছু, জুলাইয়ের আন্দোলন বলেন বা এত কিছু, এত কষ্ট সহ্য করিনি শুধুমাত্র আমার দল কয়টা সিট পাবে এটার জন্য। আমার দল আমি বেশি সিট চাই ভাই, এটা বাস্তবতা। নিশ্চয়ই আমি রাজনীতি এসেছি কেন, সো দ্যাট কোনো না কোনো সময় যে আমি সরকার গঠন করতে পারি। আমার দল আমি বেশি সিট চাই, কিন্তু শুধুমাত্র আমার সিট চাই এটা নিয়ে যদি আমি কাজ করি, তাহলে সত্যি কথা হাসিনা আর আমার কোনো পার্থক্য নেই। একটা মাত্র পার্থক্য, তার ক্ষমতা বেশি, আমার ক্ষমতা কম। কিন্তু তাছাড়া আমার দরকার হলো জনগণের কাছে নিয়ে যাওয়া। ধন্যবাদ ববি হাজ্জাজ, কামারউদ্দিন সবুজ। সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক কৃতজ্ঞতা। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল, দেখা হতে পারে সেই অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই, আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।